গুড ইভিনিং অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু অফিসার্স ডব্লিউবিসিএস একাডেমি। আমি ডক্টর দিব্যেন্দু সাহা, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার থ্রু ডব্লিউবিসিএস 2016। তোমাদের জন্য রিসেন্টলি ইনিশিয়েটিভ একটা স্টার্ট করেছি যার নাম 10 মিনিট আনন্দবাজার, যেখানে রোজকার আনন্দবাজার পত্রিকার গুরুত্বপূর্ণ খবর, যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিক থেকে গুরুত্বপূর্ণ, সেগুলো তোমাদের সামনে অ্যানালিসিস করা এবং তার সাথে কিছু অ্যাডিশনাল ইনফরমেশান আমি প্রোভাইড করে থাকি এই ভিডিওগুলোর মাধ্যমে। সো আজকে যে ভিডিওটি, সেই ভিডিওটিতে থাকবে হচ্ছে গত 10, 11, 12 এবং 13 তারিখের যে ইম্পর্ট্যান্ট আর্টিকেলসগুলো আমাদের পড়াশোনার জন্য দরকার, সেইগুলো সম্বন্ধে ডিটেলসে অ্যানালিসিস এবং তার সাথে কিছু অ্যাডিশনাল ইনফরমেশান। সো যদিও আমরা কিছুটা পিছিয়ে পড়েছি, সেটাকে কম্পেনসেট করার জন্য আমরা আগামী 2-3 ভিডিওতে চেষ্টা করব যে আগের যে দিনগুলো সেগুলো 3 কি 4 দিনের যে কভারেজগুলো রয়েছে আর্টিকেলসগুলো, সেগুলো একটা ভিডিওতে মিটিয়ে ফেলতে। শুরু করছি আগের দিনের কোশ্চেনটা নিয়ে। আগের দিনের একটা কোশ্চেন আমি পলিটি থেকে করেছিলাম, যে কোশ্চেনটা ছিল হচ্ছে যে একটা কমেন্ট ছিল, ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ফাউন্ডেড অন দ্য বেডরক অফ দ্য ব্যালেন্স বিটুইন পার্ট 3 অ্যান্ড পার্ট 4, ইন হুইচ কেস ডিড সুপ্রিম কোর্ট মেক দিস কমেন্ট। মানে হচ্ছে এই পার্টিকুলার কমেন্টটি সুপ্রিম কোর্ট কোন কেসের ক্ষেত্রে অবজার্ভ করেছিল। সঠিক উত্তরটি সবচেয়ে আগে যে দিয়েছো তার নাম রাজদীপ দাস, তুমি একদম সঠিক উত্তর দিয়েছো। কেসটি হচ্ছে মিনার্ভা মিলস কেস 1980। এই কেসটিতে যেটি হয়েছিল যে ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে ব্যালেন্স রাখার একটা চেষ্টা করার কথা সুপ্রিম কোর্ট বলেছিল এবং তার পরিপ্রেক্ষিতে এই কমেন্টটি করেছিল। সো আজকে তোমাদের জন্য যে কোশ্চেনটা থাকবে সেটি হলো হচ্ছে ডিপিএসপি রিলেটেডই। তোমরা জানো যে আমাদের কনস্টিটিউশনে যবে থেকে ইনসেপশন হয়েছে তবে থেকেই কিন্তু ডিপিএসপি অর্থাৎ পার্ট 4 এবং পার্ট 3 অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস, এই দুটোর মধ্যে কিন্তু কে সুপিরিয়র বা কে হচ্ছে বড় সেটা নিয়ে একটা কিন্তু লড়াই চলে এসছে এবং অনেক দিন ধরে সেই লড়াই চলেছে এবং বিভিন্ন কেস হয়েছে সেটা নিয়ে এবং বিভিন্ন কেসে বিভিন্ন রকমের রায় দেওয়া হয়েছে এবং কখনো কখনো ফান্ডামেন্টাল রাইটসকে ডিপিএসপি উপরে রাখা হয়েছে অর্থাৎ সুপিরিয়র রাখা হয়েছে, কখনো কখনো আবার সেই জাজমেন্টকে খারিজ করে দিয়ে পরবর্তী জাজমেন্টে বলা হয়েছে যে ডিপিএসপি হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস এর ওপরে। সো এভাবে চলতে চলতে বর্তমানে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তার পরিপ্রেক্ষিতে তোমাদেরকে বলতে হবে যে আমাদের যে টোটাল যতগুলো ডিপিএসপি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিসমূহ রয়েছে, সেই নীতিগুলোর মধ্যে অর্থাৎ সেই পলিসিগুলোর মধ্যে কোন দুটো পলিসি এমন রয়েছে যেগুলো ফান্ডামেন্টাল রাইটসের চেয়েও বেশি প্রেসিডেন্স পায়, মানে ফান্ডামেন্টাল রাইটসেরও সুপিরিয়র। তোমাদেরকে সেই পার্টিকুলার আর্টিকেল দুটো নাম বলতে হবে, যে আর্টিকেল দুটো ফান্ডামেন্টাল রাইটসের চেয়েও প্রাধান্য পায় বর্তমান পরিস্থিতি অনুযায়ী। সো যে সবচেয়ে সঠিক অ্যান্সারটা সবচেয়ে আগে দিতে পারবে, আমি তার পরের ভিডিওতে তার নামটি অ্যানাউন্স করব। প্রথমে শুরু করছি কৃষকদের বিক্ষোভ বর্তমানে যেটা চলছে সারা দেশ জুড়ে, সেই প্রসঙ্গে একটা আর্টিকেল রয়েছে কিন্তু যখন ভোট আসবে হেডিংয়ে। আর্টিকেলটি রিলেটেড হচ্ছে বর্তমানে যে আমরা বিভিন্ন জায়গায় কৃষকদের আত্মহত্যা দেখতে পাই এবং কৃষকদের যে দুর্দশার অবস্থা, পরিণতি দেখতে পাই, তার পরিপ্রেক্ষিতে আর্টিকেলটি। এবং এখানে একটি সুন্দর পরিসংখ্যান দিয়েছে যে আমাদের দেশে কৃষক পরিবার প্রায় 14.5 কোটি সরকারি হিসেব মতে, এবং 130 কোটির দেশে চাষি পরিবারের ভোটারের সংখ্যা কিছু না হলেও 40 কোটি, এবং ক্ষেত মজুর ভাগ চাষি যদি যোগ করা হয় তাহলে সংখ্যাটা কিন্তু আরও বেশি। সুতরাং আমরা বুঝতে পারছি যে আমাদের দেশে যে টোটাল নির্বাচক রয়েছেন, ইলেক্টরসরা রয়েছেন যারা ভোট দেন, তাদের কিন্তু বিপুল সংখ্যা যে একটা অংশ সেটা কিন্তু আমাদের এই চাষি অর্থাৎ কৃষক যারা রয়েছেন তারা কিন্তু এর মধ্যে পড়ছেন। সুতরাং তারা যদি কোনো একটি পলিসিতে তাদের মনঃক্ষুণ্ণ হয় এবং তো কোনো একটি সরকারি পলিসিতে তাদের যদি অবস্থা খুব খারাপ হয়, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু ব্যালটের মাধ্যমে তার জবাব কিন্তু দিতে পারেন। এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের এটা মাথায় রাখতে হবে যে যে শাসক দল অর্থাৎ যে সরকার থাকবে, সেই সরকারের কিন্তু দায়িত্ব হচ্ছে যে এই বিপুল পরিমাণ যে নির্বাচক যারা রয়েছেন, যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতার অলিন্দে সরকারকে, শাসক দলকে প্রতিষ্ঠিত করেন, সো তাদের যাতে অভাব অভিযোগ এবং তাদের যে বঞ্চনা, তাদের যে দাবি দাওয়া, সেগুলো যেন মেটানো হয়। না হলে কিন্তু এর মানে এর ফলাফল কিন্তু ভোট ব্যাংকে আমরা দেখতে পেতে পারি।
সো এই আর্টিকেলটি তোমরা পড়তে পারো। এই আর্টিকেলটি খুব ইম্পর্ট্যান্ট হবে ডেসক্রিপটিভ রাইটিং পারপাসে, যখন এগ্রিকালচারাল রিলেটেড এবং কৃষক ফার্মার্স লাইফ স্টাইল বা ফার্মার্স যে ইম্পর্ট্যান্স সেটা রিলেটেড কোনো আর্টিকেল লিখতে আসবে, সেখানে কিন্তু এটা তোমাদের অনেক হেল্প করবে। নেক্সট আর্টিকেলে চলে আসছি। এটি এনভায়রনমেন্ট রিলেটেড আর্টিকেল, খুব সুন্দর একটি আর্টিকেল, তোমরা পড়ে রেখো। হেডিং হচ্ছে দূষণে ওষ্ঠাগত প্রাণ, অভিযুক্ত চালকল। অ্যাকচুয়ালি যেটা পরিবেশবিদরা বলছেন যে সমস্ত চালকলগুলো রয়েছে সেই চালকলগুলো কিন্তু আমাদের দূষণের মাত্রা অনেকভাবে বাড়িয়ে তোলে। কী করে? যে চালকলের যে বর্জ্যযুক্ত জল রয়েছে সেগুলো যখন ক্ষেত দিয়ে বয়ে যায় তাতে কিন্তু জমির ক্ষতি হয় এবং তাতে কিন্তু ফলন কমে যায়। এবং চালকলের যে উৎপন্ন ছাই, সেই ছাইয়ে যেমন ফসলও ক্ষতিগ্রস্ত হয়, তেমনি কিন্তু আমাদের যে বায়ুর যে দূষণের পরিমাণ সেটাও কিন্তু বহুমাত্রায় বেড়ে যায়। এবং তার বিকল্প পরিস্থিতি হিসেবে যেটা বলা হয়েছে যে এই যে ছাই, এই ছাই থেকে কিন্তু সিলিকা বার করা যেতে পারে এবং সেই সিলিকা দিয়ে বৈদ্যুতিন সরঞ্জাম তৈরি, রং, কাঁচ শিল্প প্রভৃতি কাজে লাগতে পারে। এবং যে বাকিটা সিলিকা থাকবে সেই সিলিকা দিয়ে অ্যাক্টিভেটেড কার্বন তৈরি করা হচ্ছে, যা জল শোধনে প্রয়োজন হবে। এবং থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির এআইটি শিক্ষিকা জয়শ্রী রায় তিনি বলেছেন যে পূর্ব বর্ধমানে প্রচুর চাল উৎপন্ন হয় এবং যা থেকে ভালো পরিমাণে তুষ মেলে এবং তুষ থেকে বিদ্যুৎ উৎপাদন করে চালকল চালানো যেতে পারে, তাতে দূষণও কমবে এবং ফসলেরও ক্ষতি হবে না। সো এটি এনভায়রনমেন্টাল আর্টিকেলের দিক থেকে তোমরা পড়ে রাখতে পারো, এটি খুব ইম্পর্ট্যান্ট একটি আর্টিকেল। নেক্সট আর্টিকেল যেটা রয়েছে সেটা খুবই রেলিভেন্ট এবং এটি একটি আর্টিকেল না, এটি একটি ইলাস্ট্রেশন এবং খুব সুন্দর একটা ইলাস্ট্রেশনের মাধ্যমে তোমরা কিন্তু বর্তমানে যে ফার্ম ল রিলেটেড যে বিক্ষোভ চলছে সারা দেশ জুড়ে, এই কেন বিক্ষোভ চলছে এবং সেখানে কি প্রবলেম চলছে এবং সেই সংশোধন যেগুলো প্রস্তাব রাখা হয়েছে সেগুলোই বা কী, সেটা কিন্তু খুব সুন্দর এখানে বলা আছে। আমি একবার এক্সপ্লেন করে দিচ্ছি। কোন 3 আইন নিয়ে আমাদের দেশে এখন সারা দেশ জুড়ে সমালোচনা চলছে? প্রথম আইন যেটা, সেটা হচ্ছে কৃষিপণ্য ব্যবসা বাণিজ্য উন্নয়ন আইন। কৃষিপণ্যের ব্যবসায়ী, রপ্তানিকারী ও খাদ্য প্রক্রিয়াকরণ সংস্থাগুলি চুক্তির ভিত্তিতে চাষ করিয়ে সরাসরি চাষিদের থেকে ফসল কিনবে এবং কৃষিপণ্য বাজার কমিটির নিয়ন্ত্রিত মান্ডিতে ফসল বিক্রি বাধ্যবাধকতা থাকবে না। 2 নম্বর যে আইনটিতে আনা হয়েছে সেটা হচ্ছে কৃষকদের চুক্তি চাষের সুরক্ষা ও ফসলের মূল্য নিশ্চিতকরণ আইন, যেটাতে বলা হয়েছে যে বেসরকারি সংস্থার সঙ্গে চাষিদের চুক্তির মানদণ্ড ঠিক করে দেওয়া এবং যাতে চাষিরা ফসলের ঠিকমতো দাম পান। এবং 3 নম্বর হচ্ছে অত্যাবশ্যক পণ্য আইনে যেটা সংশোধন, সেই সংশোধনে বলা হয়েছে যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, গম, ভোজ্যতেল, তৈলবীজ যত ইচ্ছে মজুত করার ছাড়পত্র দেওয়া হবে এবং বিশেষ প্রয়োজনে কেন্দ্র বিধিনিষেধ আরোপ করতে পারে। এবং যে ধারায় সংশোধনের প্রস্তাব সরকার এনেছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে লক্ষ্য যেটার, যে সরকারি মান্ডি দুর্বল হয়ে যাবে এবং চাষিদের বেসরকারি মান্ডির জালে যে পড়তে পারে, তো সেই আশঙ্কা দূর করার জন্য কী করা হচ্ছে, রাজ্য সরকার বেসরকারি মান্ডির রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করতে পারবে এবং এপিএমসি বা কৃষিপণ্য বাজার কমিটি আইনের আওতায় থাকা মান্ডির মতো বেসরকারি মান্ডিতেও একই রকম সেচ শুল্ক আদায় করা হবে। এবং হচ্ছে শুধুমাত্র প্যান কার্ডের ভিত্তিতে যে ফসল কেনার ছাড়পত্র দিলে প্রতারণার আশঙ্কা দূর হতে পারে, এই জন্যই ব্যবসায়ী কর্পোরেট সংস্থাগুলিতে চাষিদের থেকে ফসল কেনার আগে রেজিস্ট্রেশন করাতে হবে এবং রাজ্য সরকারের তরফে নিয়ম তৈরি করা হবে। এবং হচ্ছে কৃষকের যে জমি দখল হওয়ার আশঙ্কা সেটা দূর করার জন্য চুক্তি চাষে কৃষকের জমিতে তৈরি পরিকাঠামো বন্ধক রেখে কর্পোরেট সংস্থাগুলি ঋণ নিতে পারবে না। চুক্তি চাষ অনুযায়ী যদি ফসল জোগানো না যায় তাহলে কিন্তু কৃষকদের জমি বাজেয়াপ্ত করা হবে বলে যে আশঙ্কাটা করা হচ্ছে, সেখানে পরিষ্কার বলে দেওয়া হবে যে কৃষকদের জমি বাজেয়াপ্ত করা যাবে না। এবং কোনো রকম আইনের যদি ভঙ্গ হয় বা কেউ করে, সেক্ষেত্রে মহকুমা শাসক এবং জেলা শাসকের কাছে নালিশ জানানোর ব্যবস্থা এবং কর্পোরেটের স্বার্থ যাতে বেশি মাত্রায় লক্ষ্য না রাখা হয় এবং কর্পোরেটের স্বার্থান্বেষণের জন্য যাতে চাষিদের দুর্দশায় না ফেলে দেওয়া হয়, সেই জন্য কিন্তু ব্যবসায়ী কর্পোরেটের সঙ্গে বিবাদে চাষিরা আদালতে যেতে পারবেন। এবং চাষিদের সঙ্গে চুক্তির রেজিস্ট্রেশন সংস্থানের ব্যবস্থা করার জন্য রাজ্য সরকারের কাছে সমস্ত চুক্তির রেজিস্ট্রেশন করাতে হবে এবং তা চালু না হওয়া পর্যন্ত চাষিদের সঙ্গে সমস্ত চুক্তির প্রতিলিপি 30 দিনের মধ্যে মহকুমা শাসকের অফিসে জমা দিতে হবে। এবং যেটা আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এমএসপি অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইসে যে ফসল কেনা বন্ধ হয়ে যাবে, এই আশঙ্কা যেটা নিয়ে এত বিক্ষোভ এত সমালোচনা চলছে, সেটা নিয়ে যেটা কেন্দ্রের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে মিনিমাম সাপোর্ট প্রাইস বা ন্যূনতম সহায়ক মূল্য, এই মূল্যে ফসল কেনার বিষয়ে কেন্দ্রের লিখিত আশ্বাস দেওয়া হবে। নেক্সট ডে হচ্ছে ভর্তুকি হ্রদের যে আশঙ্কা সেটাকে দূর করার জন্য কৃষকদের জন্য যে বিদ্যুৎ দেওয়া হয়, বিদ্যুতে ভর্তুকি ব্যবস্থার কোনো বদল হবে না। এবং অধ্যাদেশে কৃষকদের বিরুদ্ধে যে ফৌজদারি পদক্ষেপ, জরিমানা ব্যবস্থা
কথা বলা হয়েছে, সেটা নিয়ে ক্ষোভ দূর করার জন্য খড় পোড়ানো শাস্তি ব্যবস্থায় যেটা হয়েছে জারি অধ্যাদেশ যেটা হয়েছে সেখানে কিন্তু সংশোধন আনা হবে। এবং কেন্দ্রের যেটা মূল বক্তব্য যে কৃষকদের আশঙ্কার বিষয়গুলো খোলা মনে বিবেচনা করতে সরকার কিন্তু তৈরি, এবং কৃষকরা যাতে আন্দোলন তাড়াতাড়ি প্রত্যাহার করে নেয়, এবং কৃষকদের যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কেন্দ্রের প্রস্তাব খারিজ করে 3 কৃষি আইন প্রত্যাহার করতে হবে, এবং বিদ্যুৎ বিল নিয়ে এগোনো চলবে না। এর পরের আর্টিকেলটি গ্রামে ওয়াইফাই নয়া মোড়কে পুরানো প্রকল্পই। অ্যাকচুয়ালি এটি যে স্কিম নিয়ে আলোচনা করছে এই আর্টিকেলটি, সেটি হচ্ছে PM1E। তোমরা অলরেডি মনে হয় শুনেছ। এটি হচ্ছে মূলত যে সমস্ত রিমোট এরিয়াগুলো রয়েছে আমাদের দেশে, যেখানে এখন অবধি ইন্টারনেট পরিষেবা সেই মতো পৌঁছাতে পারেনি, সেখানে ঠিক পাবলিক ডেটা অফিস যেরকম 2 বছর আগে তৎকালীন কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রী মনোজ সিনহা ঘোষণা করেছিলেন, পরিষেবা প্রকল্প চালু করেছিলেন পাবলিক ডেটা অফিস, ঠিক সেই রকমই একটা প্রকল্প, যেখানে বিভিন্ন যে রিমোট এরিয়া সেখানে কিন্তু ওয়াইফাই মেশিন বসানো থাকবে, এবং ওই ওয়াইফাই সিগন্যাল খুব কম খরচে কেউ যদি ইন্টারনেট পরিষেবা পেতে চান তাহলে কিন্তু তিনি পেতে পারেন, এবং শুধু তাই নয়, সেই ওয়াইফাই যন্ত্র ঠেলাগাড়িতে চাপিয়ে যে কোনো জায়গায় ইন্টারনেটে ডেটা বিক্রি করাও যেতে পারে। সো এটিকেই বলা হচ্ছে PM1E, বা এর টোটাল ফুল ফর্ম যেটা সেটা হচ্ছে প্রধানমন্ত্রী ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস। এর পরের আর্টিকেলে হেডিং আমেরিকা থেকে অস্ত্র কেনা বেড়েছে দেশে। অ্যাকচুয়ালি রিসেন্টলি একটা রিপোর্ট যেটা হচ্ছে ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি বা DSCA, তাদের রিপোর্টে যেটা বলা হয়েছে যে 2019 সালের পর থেকে যদিও অনেক দেশই আমেরিকার থেকে অস্ত্র বিক্রি মানে অস্ত্র কেনার পরিমাণ অনেক কমিয়ে দিয়েছে, কিন্তু ভারতের ক্ষেত্রে তার ব্যতিক্রম লক্ষ্য করা গেছে, এবং ভারতে যেটা দেখা গেছে যে আগের বছরের তুলনায় কিন্তু 2020 সালে কিন্তু অনেক বেশি পরিমাণে অস্ত্র কিন্তু আমেরিকা থেকে কেনা হয়েছে ভারতে। এর পরিমাণ মোটামুটি $1280 কোটি মতো। এরপরের আর্টিকেলটি খুব গুরুত্বপূর্ণ, হেডিং হচ্ছে প্রকৃতির প্রতিশোধ। এখানে একটি কনসেপ্ট রয়েছে যেটার নাম হচ্ছে নেট জিরো। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে এই নেট জিরো কনসেপ্টটি কী। নেট জিরো অ্যাকচুয়ালি হচ্ছে সেই পরিস্থিতি যেখানে কোনো দেশে যদি বছরে সর্বাধিক যত পরিমাণ গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয়, সেই সেই তত পরিমাণ গ্রিন হাউস গ্যাস যদি প্রকৃতিতে যদি টোটালটাই অ্যাবজর্ব হয়ে যেতে পারে, তাহলে সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে কিন্তু নেট জিরো। অর্থাৎ নেট জিরো পরিস্থিতিতে যদি কোনো দেশ আসতে পারে, অর্থাৎ সেই কোনো দেশ যদি সেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ গ্রিন হাউস গ্যাস উৎপন্ন করে, কার্বন ডাইঅক্সাইড নয় যে কোনো গ্রিন হাউস গ্যাস, টোটাল গ্রিন হাউস গ্যাস উৎপন্ন করে, যেটা হচ্ছে টোটালটাই প্রকৃতি আবার শুষে নিতে সক্ষম হবে, সেই পরিমাণ যে গ্রিন হাউস গ্যাস যদি উৎপন্ন করা যায়, তাহলে কিন্তু আমাদের পৃথিবীতে কিন্তু যে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের যে অত্যধিক পরিমাণে যে বৃদ্ধি সেটা কিন্তু হবে না, এবং যেটি উৎপন্ন হচ্ছে ঠিক ততটাই শোষিত হয়ে যাবে, এবং নেট যে আমাদের এমিশন সেটা কিন্তু জিরো হবে। এটিকেই বলা হচ্ছে নেট জিরো। সো এই কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ, এবং যেটা বলা হয়েছে আর্টিকেলের মাধ্যমে যে ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের 110টি দেশ এই শতকের মাঝামাঝি কালপর্বের ভিতর কার্বন নিউট্রাল কান্ট্রি হওয়ার অঙ্গীকার করেছে। যদিও আমরা জানি যে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু এই প্যারিস ক্লাইমেট ডিল থেকে সরে এসেছিলেন, কিন্তু বর্তমানে যিনি প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন রয়েছেন, তিনি কিন্তু ক্ষমতায় আসার পর তিনি কিন্তু অঙ্গীকার করেছেন যে 2050 সালের ভেতর আমেরিকা কিন্তু কার্বন নিঃসরণ শূন্য হয়ে যাবে, অর্থাৎ কার্বন যে এমিশন সেটা কিন্তু জিরো হয়ে যাবে ইউএসের। সো এটাই দেখার যে যে দেশগুলি রয়েছে তারা তাদের অঙ্গীকারে কতটা বাস্তবায়িত করতে সক্ষম হয়। এর পরের আর্টিকেলটি এনভায়রনমেন্ট রিলেটেড। এটি হচ্ছে অবাধে বালি তুলে নদী দফারফা হেডিংটি। অ্যাকচুয়ালি নদীর চর থেকে অর্থাৎ ক্যাচমেন্ট এরিয়া থেকে বালি তুলে নেওয়ার ফলে যে জীববৈচিত্র্যে যে ক্ষতিটি হচ্ছে সেটি নিয়েই এই আর্টিকেলটি রয়েছে, এবং এখানে যেটি বলা হয়েছে যে খুব ইম্পর্ট্যান্ট 3টে নদী শাল, অজয় এবং ময়ূরাক্ষী, এই 3টে ইম্পর্ট্যান্ট নদীতে যে সমীক্ষা চালানো হয়েছিল তাতে যেটা দেখা গেছে যে এই লাগাতার বালি তোলার ফলে এই নদীর তলদেশগুলোতে যেভাবে বড় বড় গর্ত তৈরি হয়ে গেছে, তাতে কিন্তু ভবিষ্যতের স্রোত এলোমেলো হয়ে যাওয়ার চান্স রয়েছে, এবং শুধু তাই নয়, বর্ষার সময় ওই গর্তে ঘূর্ণি তৈরি হয়, এবং বন্যা যদি হয় তাহলে কিন্তু নদীর গতিপথও বদলে যেতে পারে। এবং যেটা মনে করা হচ্ছে যে
যদিও নদীর নাব্যতা বজায় রাখতে বালি তোলার প্রয়োজন আছে, কিন্তু তাতে একদিকে যেমন প্রাকৃতিক সম্পদ কাজে লাগে, তেমনি আয়ের উৎস হতে পারে। কিন্তু কতটা বালি তোলা উচিত সেটা কিন্তু একটা বিধিনিষেধ থাকা উচিত, এবং সেই বিধিনিষেধকে কিন্তু যথাযথভাবে কার্যকর করা উচিত। সো তোমরা এই আর্টিকেলটি পড়ে রাখতে পারো, যদি কোনো কোশ্চেন আসে, ডেসক্রিপটিভ রাইটিংয়ে কোনো লিখতে আসে বালি তোলা নিয়ে, তাহলে কিন্তু এই আর্টিকেলটি তোমাদের অনেক হেল্পফুল হবে। নেক্সট আর্টিকেল যেটি রয়েছে, হেডিং বিধির গেরোয় নাগরিকত্ব দান শুধুই প্রচারে। এটি রিলেটেড হচ্ছে ঠিক 1 বছর আগে 11ই ডিসেম্বরে রাজ্যসভায় যে বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, বা সংক্ষেপে যেটাকে বলা হচ্ছিল সিএএ, এটি পাশ হয়েছিল। এবং ওই আইন অনুসারে যেটা বলা হয়েছিল যে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান, এই 3টি দেশে বসবাসকারী হিন্দু, শিখ, পার্সি, জৈন, বৌদ্ধ এবং খ্রিস্টান ব্যক্তি যারা রয়েছেন, সেই দেশে ধর্মীয় সংখ্যালঘু এবং সংখ্যাগুরুদের হাতে নিপীড়নের শিকার হয়ে যদি এদেশে আশ্রয় নিতে চান, তাদের নাগরিকত্ব দেওয়া হবে বলে জানানো হয়। এবং ওই বিলে মুসলমানদের বাদ দেওয়া হয়েছিল, এবং সেটা নিয়ে বৈষম্যের রাজনীতি করার অভিযোগে বিভিন্ন বিরোধী দলগুলি সরব হয়েছিল। এবং যেটা বলা হচ্ছে যে সেই আইন পাশের পরে 1 বছর কেটে গেছে, কিন্তু আইনের নিয়মবিধি তৈরি করতে কিন্তু সরকার ব্যর্থ হয়েছে। এবং স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের মতে, কোনো আইন যদি পাশ হয়, সে আইন পাশ হওয়ার 6 মাসের মধ্যে সে আইনের নিয়মবিধি তৈরি করতে, রুলস অ্যান্ড রেগুলেশনস তৈরি করে ফেলতে হয়। এবং সেটা যদি করতে ব্যর্থ হয় সরকার, সেক্ষেত্রে কিন্তু বিধিনিষেধ সংক্রান্ত সংসদীয় কমিটির কাছে 6 মাস সময় বাড়ানোর অনুরোধ সরকার করতে পারে। এবং সেই মতো গত জুলাই মাসে 6 মাসের সময়সীমা কিন্তু সরকারের শেষ হয়ে গেছে, এবং নিয়ম মতো এরপরে আরও 3 মাসের অতিরিক্ত সময় চাওয়া সম্ভব, যেটা স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে যে সেই সময়সীমাও কিন্তু নভেম্বরে শেষ হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও এখনও বিধিনিয়ম তৈরি হয়নি। এই পরের আর্টিকেলটি শব্দ দূষণ রিলেটেড। তোমরা সাউন্ড পলিউশন সম্বন্ধিত আর্টিকেল যদি লিখতে আসে, তাহলে কিন্তু এটা খুবই খুবই হেল্প করবে তোমাদেরকে, তোমরা এটা পড়ে রাখবে। এবং এখানে বলা হয়েছে নির্ধারিত মাত্রা, যে মাত্রা আমাদের নির্ধারিত করা হয়েছে শব্দ দূষণের উদ্দেশ্যে, সেখানে কিন্তু বলা হয়েছে যে শিল্পাঞ্চল বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে দিনে 75 ডেসিবেল এবং রাত্রে 70 ডেসিবেল অবধি হচ্ছে লিমিট, এবং কমার্শিয়াল এরিয়াতে দিনে 65 ডেসিবেল এবং রাত্রে 55 ডেসিবেল। বসতি এরিয়া অর্থাৎ রেসিডেন্সিয়াল এরিয়াতে দিনে 55 ডেসিবেল এবং রাত্রে 45 ডেসিবেল, এবং শব্দহীন অর্থাৎ সাইলেন্স জোনে কিন্তু দিনে 50 ডেসিবেল এবং রাত্রে 40 ডেসিবেল অবধি হচ্ছে সাউন্ডের লিমিট, যেটাকে শব্দমাত্রা যদি এর বেশি ছাড়ায় তাহলে কিন্তু ওটাকে শব্দ দূষণ বলা হবে। এবং এটাও বলা হয়েছে যে সাউন্ড লিমিটার নামক একটি যন্ত্র রয়েছে, যে যন্ত্রটি কিন্তু আমাদের 27 আগস্ট নির্দেশিকা জারি করে বলা হয়েছিল দূষণ পর্ষদ থেকে, যে রাজ্যের সব মাইক্রোফোন ব্যবহারকারী যারা রয়েছেন তাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছিল যে খোলা জায়গায় মাইক্রোফোন চালাতে হলে বাধ্যতামূলকভাবে সাউন্ড লিমিটার নামক যন্ত্রটি লাগাতে হবে। এবং যদি না করা হয় সেটি, তাহলে কিন্তু শাস্তির সম্মুখীন হতে হবে। কিন্তু বাস্তবে যেটা দেখা গেছে সেটা কিন্তু সত্যি করুণ অবস্থা। কারণ মোটামুটি পশ্চিমবঙ্গে পুজোর মরশুমে বিক্রি যেটা হয় সাউন্ড লিমিটার, সেটার সংখ্যা কিন্তু মাত্র 15 থেকে 20টি। সুতরাং বুঝতেই পারছো তোমরা যে এই যে নির্দেশিকা জারি করা হয়েছিল, সেই নির্দেশিকা কতটা গুরুত্ব দিয়ে মানা হচ্ছে। এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু এই আর্টিকেলটি খুব ইম্পর্ট্যান্ট। শব্দ দূষণ রিলেটেড যদি কোনো কিছু লিখতে আসে, তাহলে কিন্তু এটা তোমাদের অনেক হেল্প করবে। সো তোমরা এটা নিশ্চয়ই পড়ে রেখো। এরপরের আর্টিকেলটিও এনভায়রনমেন্ট রিলেটেড। এটি রয়েছে আমাদের যে ন্যাচারাল ভেজিটেশন রয়েছে, অর্থাৎ বনাঞ্চল রয়েছে, সেই বনাঞ্চলের কিন্তু একটি ইম্পর্ট্যান্ট মডেল হচ্ছে আরাবাড়ি মডেল, যেটা পরীক্ষায় প্রায় আসে, তোমরা কোশ্চেনও দেখে থাকবে। যে আদিবাসীদের কাজে লাগিয়ে পশ্চিম মেদিনীপুরে যে আরাবাড়ি বনাঞ্চল ছিল, সেই বনাঞ্চল রক্ষা করেছিলেন বনাধিকারিক অজিত কুমার বন্দ্যোপাধ্যায়। এবং আরাবাড়ি মডেল কিন্তু আমাদের গোটা বিশ্বজুড়ে কিন্তু স্বীকৃত একটি মডেল। কিন্তু দেখা গেছে যে সেই পশ্চিম মেদিনীপুরে, যেখান থেকে এই আরাবাড়ি মডেলের সূত্রপাত, সেই খোদ পশ্চিম মেদিনীপুরে কিন্তু বনভূমির পরিমাণ অনেক কমে গেছে। এবং যেটা অনুমান করা হয়েছে এবং পরীক্ষা নিরীক্ষা করে যেটা জানা গেছে যে ঝাড়গ্রামে সরকারি ভবন পরিকাঠামো উন্নয়ন এবং জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য গত কয়েক বছরে প্রায় 3000 হেক্টর বনভূমি কমেছে। সো এই আর্টিকেলটি তোমাদের হেল্প করবে। ন্যাচারাল ভেজিটেশন যেটা রয়েছে, সেই ভেজিটেশনের যে এরিয়া কভার, ফরেস্ট কভার এরিয়া যেটা, সেই ফরেস্ট কভার আস্তে আস্তে কী করে ডিপ্লিট হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, সেই অ্যাঙ্গেলটা তুলে ধরেছে আর্টিকেলটি। সো তোমরা এটা পড়ে রেখো, তোমাদের জন্য হেল্পফুল হবে।
নেক্সট আর্টিকেলটিও এনভায়রনমেন্ট রিলেটেড। এখানে উপকূলবর্তী এরিয়া যে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, আমরা জানি যে যে কোনো ধরনের ঘূর্ণিঝড় যেগুলো হয় সেগুলো মানে উপকূলবর্তী অঞ্চলগুলোতে, সেগুলোতে কিন্তু ঘূর্ণিঝড়ের যে ক্ষতি পরিমাণ সেটা কিন্তু ম্যানগ্রোভ অনেকটা পরিমাণে আটকে দিতে পারে। সেই জন্য কিন্তু ম্যানগ্রোভ অরণ্য সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইন টার্মস অফ বোথ এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল পার্সপেক্টিভ। সো এই ম্যানগ্রোভ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার কারণ হিসেবে যেটা বলা হচ্ছে যে বিভিন্ন সময় কী হয়, বনভূমিতে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং জঙ্গলমহলে কিন্তু ঝরা পাতায় আগুন ধরানোর প্রবণতা রয়েছে এবং তার সাথে সাথে বন্যপ্রাণী শিকারের জন্য জঙ্গলে কেউ কেউ আগুন ধরিয়ে দেন। অনেকে জঙ্গলে শুকনো পাতা পুড়িয়ে ছাই করে জমির উর্বরতা বাড়ানোর জন্য ব্যবহার করেন এবং হাতির পালকে অন্যত্র পাঠানোর জন্য জঙ্গলে আগুন লাগিয়ে দেন। এইভাবে কিন্তু জঙ্গলে আগুন লাগার ফলে নষ্ট হয় প্রাকৃতিক ভারসাম্য। এবং এছাড়াও রয়েছে যেটা যে বিভিন্নভাবে শ্বাসমূল যে রয়েছে ম্যানগ্রোভ উদ্ভিদের, সেই শ্বাসমূলের উপরে যদি বালি এসে পড়ে তাহলে কিন্তু প্রাকৃতিক নিয়মে ম্যানগ্রোভ যে গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যায়। সো এই আর্টিকেলটি তোমরা খুব ইম্পর্ট্যান্ট পড়ে রাখতে পারো। ম্যানগ্রোভ রিলেটেড কোনো যদি কিছু ডেসক্রিপটিভ রাইটিং আসে কখনো, তাহলে কিন্তু এটা তোমাদের হেল্পফুল হবে। নেক্সট যেটা ভারত 42তম যোগাযোগ উপগ্রহ যেটা রয়েছে, যার নাম CMS-01, তাকে মহাকাশে পাঠাবে আগামী 17ই ডিসেম্বর। এবং আবহাওয়া ও অন্যান্য সব বিষয় যদি ঠিক থাকে তাহলে অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে বেলা 3:41 এটিকে নিয়ে রওনা দেওয়ার কথা PSLV-C50 রকেটের। এবং শনিবার ইসরো এই কথা জানিয়েছে এটি হবে PSLVর 52nd অভিযান। সো এগুলোই ছিল গত 10, 11 এবং 12 এবং 13 তারিখে যে ইম্পর্ট্যান্ট আর্টিকেলসগুলো যেগুলো তোমাদের এক্সামের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ সেগুলো সম্বন্ধে অ্যানালিসিস। এবং এই যে আর্টিকেলসগুলো রয়েছে তার কম্পাইলড PDF তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে আর্টিকেলগুলো পড়তে পারবে। সো খুব তাড়াতাড়ি আমি আগামী ভিডিওতে গত কয়েকদিনের পিছিয়ে পড়া যে দিনগুলো আছে সেগুলোকে একসাথে কভার করে দেওয়ার চেষ্টা করব, যাতে আমরা পরবর্তীকালে রোজকার যে কভারেজগুলো আছে নিউজের সেটা আমরা রোজকেই পেতে পারি। সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। তোমরা পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ।